যেহেতু খুমিদের সাথে এখানে বান্দরবানের একটা ঐতিহাসিক নৃতাত্ত্বিক সম্পর্ক আছে, রোহিঙ্গাদের সাথে এখানকার আশ্রয় শিবিরের রোহিঙ্গাদের একটা সম্পর্ক আছে, আরাকানের সাথে বামারদের একটা সংঘাতপূর্ণ সম্পর্ক আছে, ফলে একটা জটিল যুদ্ধ পরিস্থিতি আমরা দক্ষিণ সীমান্তে দেখতে পাই। মিয়ানমার বিষয়ে গত 17 মাস এই সরকারের আমলটা একটা নিষ্ফলা সময় গেল আমাদের। এই সময় অনেক বলা হয়েছে যে আমরা রোহিঙ্গা শরণার্থীদের পাঠাবো এবং আগামী ঈদ আরাকানেই উদযাপন করবো, এরকম একটা কথা শোনা গেছে। আরেকবার শোনা গেছে 1,80,000 রোহিঙ্গাকে আমরা প্রায় দ্রুতই ফেরত পাঠিয়ে দিচ্ছি, কিন্তু আসলে কিছু হয়নি। বাংলাদেশে 83 লক্ষ মানুষ মাদকে আসক্ত, তার মধ্যে 23 লক্ষ মানুষ ইয়াবা ব্যবহার করে। এই মাদকের পুরো চাহিদাটা পূরণ হয় মিয়ানমারের দিক থেকে। বাংলাদেশ কিন্তু একটা মাদক যুদ্ধেরও শিকার এই দক্ষিণ সীমান্ত অরক্ষিত থাকার কারণে। কাভার স্টোরির এই পর্বে আপনাদের স্বাগত জানাই সুধী দর্শক। আজকে আমাদের সঙ্গে রয়েছেন অতিথি আলতাফ পারভেজ, যিনি দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষক, লেখক। আলতাফ ভাই, আজকে আপনার সাথে আলোচনা করতে চাই বার্মায় যে কু হলো সেটার 5 বছর পূর্তি হয়েছে, এবং এই 5 বছর পূর্তির প্রাক্কালে তারা একটা নির্বাচন করলেন এবং নির্বাচনের ভেতর দিয়ে বার্মা আর এক ধাপে অগ্রসর হতে যাচ্ছে। এই বিষয়টা এবং তার সঙ্গে আমরা যেহেতু প্রতিবেশী, আমাদের এখানে একটা বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠী আছে, এই সমস্ত বিষয় নিয়ে আপনার সাথে আলাপ করতে চাই। শুরু যেটা করতে চাই সেটা হলো যে নির্বাচন তো শেষ হলো এবং 2 ধাপে বা 3 ধাপে বোধহয় নির্বাচন হলো, শেষ হলো এবং একটা সরকার এখন সেখানে ক্ষমতা নিতে যাচ্ছে। যে নির্বাচনটাকে এনইউজি সহ অন্যরা যেটাকে শ্যাম ইলেকশন বলে আসলে গ্রহণ করতে চায়নি, আন্তর্জাতিক বিভিন্ন দেশ, ভিন্ন ভিন্ন অবস্থান, পুরো বিষয়টা আপনি কিভাবে বিশ্লেষণ করেন? আমরা যে আলোচনা করছি আজকে হলো 1 ফেব্রুয়ারি, আজকে 5 বছর পূর্তি হলো মিয়ানমারের সামরিক বাহিনী, যাকে মিয়ানমারের তাতমাদো বলা হয়। তাতমাদো মানে হলো রয়্যাল আর্মি, ওই ব্রিটিশ আমল থেকে শব্দটা চালু হয়েছে। তো তাতমাদো রাষ্ট্র ক্ষমতা দখলের আজকে 5 বছর পূর্তি হলো। কিন্তু বাস্তবতা হলো 1948 সালে বর্মার স্বাধীনতার পর থেকে এই দেশটা সামরিক বাহিনীর দ্বারা কম বেশি শাসিত। কেবলমাত্র 2015 থেকে 2020 অং সান সুচির নেতৃত্বে কিছুদিন বেসামরিক সরকার ছিল। এছাড়া এই পুরো 8 দশক দেশটা সামরিক বাহিনী নিয়ন্ত্রিত। সর্বশেষ তারা 2021 সালে রাষ্ট্র ক্ষমতা দখল করে 5 বছরের মাথায় এই গত মাসে, মানে গত ডিসেম্বর জানুয়ারি 2 মাসে দেশটিতে নির্বাচন দেওয়া হয়। আপনি জানেন বর্মায় 330টি টাউনশিপ আছে। টাউনশিপ মানে আমাদের ধরুন জেলার মতো। এর 265তে নির্বাচন করা গেছে, তার মানে ওই বাকি 65তে নির্বাচন করা যায়ও। নির্বাচন সাধারণভাবে ভোটারদের উৎসাহ ছিল না, কারণ সামরিক বাহিনীর অনেকটা সাজানো একটা নির্বাচন, কিন্তু নির্বাচনটা শান্তিপূর্ণ ছিল। নির্বাচনকে কেন্দ্র করে অনেক সহিংসতা হয়নি, বা বিরোধী দল অর্থাৎ এনএলডি সমর্থিত যে প্রবাসী সরকার, যাকে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট বা এনইউজি বলা হয়, তাদের নিয়ন্ত্রিত এলাকার বাইরে পুরো বার্মা জুড়ে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি নির্বাচন। ফলে নির্বাচন এক অর্থে শান্তিপূর্ণ হয়েছে, কিন্তু জনগণের উৎসাহ উদ্দীপনা ছিল না। সারা দেশেও হয়েছে এমনও নয়, দেশের কিছু কিছু জায়গায় হয়েছে, কিন্তু নির্বাচনটা 3 পর্যায়ে শেষ হয়েছে। নির্বাচনে অংশ নেওয়া প্রধান দল হলো ইউএসডিপি, ইউনিয়ন সোশ্যাল ডেভেলপমেন্ট পার্টি, যে পার্টিটা মূলত জেনারেলরাই গঠন করেছিল 2010 সালে। এটা অনেকটা সামরিক বাহিনীর পছন্দের, তাদের প্রভাবিত একটা দল। তারাই প্রায় 80-90 ভাগ আসন পেয়েছে বলে প্রচার করা হয়েছে। ওভারঅল ভোটের হার কত? ভোটের হার ওরা প্রকাশ করেনি, কিন্তু ভোটের হার আসলে কম। কিন্তু অনেকে বাধ্য হয়ে লাইন ধরেছে, গিয়েছে, ভোট দিয়েছে। কিন্তু এটা হলো একটা বাধ্যতামূলক নির্বাচনী অংশগ্রহণের ব্যাপার, কারণ না হলে বলে দেওয়া হয়েছে যে যেই টাউনশিপে ভোট কম হবে সেখানের মানুষকে অন্য টাউনশিপে ভবিষ্যতে চলাচলে বাধা দেওয়া হবে। এরকম নানা ধরনের শাস্তিমূলক ব্যবস্থার
ভয়ে মানুষ ভোট কেন্দ্রে গিয়েছে অনেকে। ভোটের আগে আগে তারা বোধহয় তাদের পেনাল কোড বা সিআরপিসি সেটা পরিবর্তনও করেছিল, নতুন নতুন শাস্তি। ও হ্যাঁ, এবং ভোটের আগে তারা ভোট ব্যবস্থায় আরেকটা পরিবর্তন করেছে, সেটা হলো বর্মায় তো দুটো কক্ষ, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ। তারা বলেছে যে একটা কক্ষে আমরা ভোটের সংখ্যানুপাতিক হিসাবে সব দলকে আসন দেব। এটা হলো যাতে বেশি দল, ছোট ছোট দল নির্বাচনে আসে এবং কিছু না কিছু আসন পায় এরকম। এবং এই নির্বাচনটা হয়েছে 2008 সালের আইনের ভিত্তিতে বা পুরনো সংবিধানের আলোকে, যেই সংবিধান বা যেই নাগরিকত্ব আইনে রোহিঙ্গাদের নাগরিক অধিকার বাতিল করা হয়েছে, তাদের অংশগ্রহণের কোনো সুযোগ, তাদের এনএলডি অংশগ্রহণ করতে পারেনি। এবং পুরো বর্মার অধিকাংশ প্রদেশে, অধিকাংশ রিজনে প্রধান দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি, করেনি। অনেক দলই নিষিদ্ধ। এখন জান্তার জন্য তো এটা একটা লেজিটিমেসির জন্য নির্বাচনটার প্রয়োজন ছিল। এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের রেসপন্স কেমন দেখছেন? আসিয়ান এখন পর্যন্ত বোধহয় দেয় নাই, কিন্তু আমরা দেখেছি যে নির্বাচনের মাঝখানে আসিয়ানের চেয়ার গিয়ে সফর করছে, ফিলিপিন্সের যিনি গিয়ে সফর করছে, দেখা করছে। আপনি কি মনে করেন এই নির্বাচন যে করতে পারলো, যদিও 5 বছর পরে, এটা বার্মার সামরিক বাহিনী বা সশস্ত্র বাহিনী তাৎমাদের জন্য একটা সফলতা আমি বলব। কারণ তারা এখন একটা বেসামরিক সরকার গঠন করবে এবং তারা সারা পৃথিবীকে দেখাবে যে বার্মাতে বেসামরিক শাসন চলছে। কিন্তু আসলে বাস্তবতা হলো এখানে কার্যত, যেহেতু দলটি সামরিক সশস্ত্র বাহিনীর গড়া দল, বার্মার সামরিক বাহিনী দ্বারাই শাসিত হবে। এবং আসিয়ান তো 11টা দেশের একটা জোট, চীনের প্রভাব আছে। আসিয়ানের অনেকগুলো দেশ এর জন্য এটা স্বস্তিকর যে বর্মায় একটু নির্বাচন হয়েছে, তারা এখন সামরিক জান্তার পক্ষ নিতে একটু স্বস্তি বোধ করবে। কিন্তু অনেকগুলো দেশ, মালয়েশিয়া সহ অনেকে মনে করে যে না, এই নির্বাচনটা তো একটা ফলস ইলেকশন হয়েছে। কিন্তু সামগ্রিকভাবে, বৈশ্বিকভাবে আমি বলবো এটা, এই নির্বাচন জান্তার জন্য সুবিধাজনক হয়েছে। এবং বিশেষ করে জান্তার যে বিদেশি মুরব্বী রাষ্ট্র চীন এবং রাশিয়া, তারা এখন জাতিসংঘ সহ সব জায়গায় বলবে যে বর্মায় তো একটা বেসামরিক সরকার চলছে। তাহলে এখন ধরেন এথনিক আর্ম গ্রুপগুলো যেগুলো আমরা দেখেছি যে নির্বাচনের আগে আপনিও বলেছেন যে তাদের উপর হামলা বাড়িয়ে দেওয়া হয়েছে, এখন তাদের অবস্থান কিরকম দেখছেন বা তারা ভবিষ্যৎটাকে কিভাবে এগিয়ে নেবে বলে আপনি মনে করেন? বর্মায় যে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে প্রায় প্রতিটা প্রদেশে, প্রতিটা রিজনে গেরিলা প্রতিরোধ সংগ্রাম আছে, প্রায় প্রত্যেক জাতি। বর্মায় কিন্তু প্রায় 10টার মতো বড় জাতি আছে, আর এদের সাব জাতি হিসেবে প্রায় 135টা জাতি আছে। বর্মা তো নৃবিজ্ঞানের একটা হাব বলা যায়, ল্যাব বলা যায়। কিন্তু এই প্রত্যেকটা বড় জাতিরই একটা না একটা গেরিলা বাহিনী আছে। এবং এই যে পুরো গেরিলা বাহিনী, সশস্ত্র সংগ্রাম, গৃহযুদ্ধ, 3 ধরনের গেরিলা সংগ্রাম আছে। কিছু কিছু গেরিলা সংগঠন আছে সশস্ত্র বাহিনীর সঙ্গে যুদ্ধবিরতিতে আছে, যেমন শান প্রদেশের ওয়ার্মি যুদ্ধবিরতিতে আছে। আবার কিছু কিছু আছে যে তারা অস্তিত্বের রক্ষায় যুদ্ধবিরতি মেনে নিয়েছে চীনের চাপে, যেমন তাং ন্যাশনাল আর্মি, শান প্রদেশেরই আরেকটা বড় গেরিলা দল। এই হলো একটা ধারা। দ্বিতীয় একটা ধারা আছে, তারা সশস্ত্র বাহিনীর সঙ্গে তীব্র যুদ্ধ করছে, যেমন আরাকানের আরাকান আর্মি বাংলাদেশের সীমান্তে। তৃতীয় আরেকটা ধারা আছে, গণতন্ত্রপন্থী ছোট ছোট অনেক গেরিলা দল বর্মা জুড়ে সশস্ত্র বাহিনীর সাথে যুদ্ধ করছে। এরা মূলত এনইউজি প্রভাবিত, এদেরকে বলা হয় পিডিএফ। এর বাইরেও আরও ছোট ছোট বিভিন্ন জাতির ছোট ছোট গেরিলা বাহিনী আছে, তারাও সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করছে। সম্প্রতি গত 15 ডিসেম্বর এই নির্বাচনের প্রক্রিয়ার মধ্যেই এই চতুর্থ ধারার সশস্ত্র সংগঠনগুলো প্রায় 19টি দল একটা জোট গঠন করেছে। এটাকে ওরা বলছে স্প্রিং রেভলিউশন অ্যালায়েন্স, SRA। এই SR এর গঠনটা একটু বর্মার ইতিহাসে আমি বলবো একটা নতুন ঘটনা। কারণ এই প্রথম একটা গেরিলা জোট, যদিও ছোট ছোট সংগঠনের জোট, তারা গঠিত হয়েছে এবং বলছে যে তারা ইঙ্গিত দিয়েছে তারা চীনের বিরুদ্ধেও লড়বে এবং তারা মনে করে বর্মার জন্য, বর্মার গণতন্ত্র সংগ্রামের জন্য চীনও একটা সমস্যা। এটা একটা নতুন ঘটনা। তবে সবগুলো গেরিলা দল মনে করছে
নির্বাচনের পরে যখন একটা বেসামরিক সরকার হবে, সেটা আগামী মার্চেই হবে, মার্চের পরে সামরিক বাহিনী সারা দেশ জুড়ে তাদের প্রতিপক্ষ গেরিলা দলগুলোর উপর হামলা বাড়াবে। তারা তাদের কোণঠাসা করার চেষ্টা করবে। একদিকে বিশ্বকে দেখাবে যে বর্মা জুড়ে বেসামরিক শাসন চলছে, আর বর্মার অভ্যন্তরে তারা সকল সশস্ত্র প্রতিপক্ষের বিরুদ্ধে তীব্র অভিযানে নামবে। তাৎমাদক আপনি যে জোটের কথা বললেন, এই জোট কি থ্রি সিস্টার্স না, থ্রি ব্রাদার্স অ্যালায়েন্সের বিরুদ্ধে? না, ওই অর্থে বর্মার সামরিক বাহিনীর বিরুদ্ধে সবচেয়ে তীব্র যুদ্ধে লিপ্ত ছিল থ্রি ব্রাদার্স অ্যালায়েন্স। এই থ্রি ব্রাদার্স মানে আরাকান আর্মি, কাচিন আর্মি এবং তাং আর্মি। তাং আর্মি হলো শান প্রদেশের, কাচিন আর্মি কাচিন প্রদেশের, আর আরাকান আর্মি রাখাইন। এর মধ্যে চীনের চাপে তাং আর্মি সেনাবাহিনীর সাথে একটা যুদ্ধবিরতিতে চলে গেছে। কাচিন আর্মি এবং আরাকান আর্মি এখনো লড়ছে, কিন্তু স্প্রিং রেভলিউশন অ্যালায়েন্স যে হলো, তারা ওই থ্রি ব্রাদার্স অ্যালায়েন্সের বাইরে ছোট ছোট দলগুলোর জোট। তারা বলছে যে আমরা আরাকান আর্মি, কাচিন আর্মি এদের সাথে আলাপ করি এই কাজটা করেছি। এই কথার তাৎপর্য হলো ওই কাচিন আর্মি, আরাকান আর্মি বা তাং আর্মি সমস্ত বড় গেরিলা দলগুলি মনে করছে এই গেরিলা দলগুলো কিন্তু প্রদেশ ভিত্তিক, যে আমাদের সেন্ট্রাল কোনো কাঠামো নেই, অর্থাৎ কেন্দ্রীয় কোনো জোট নেই। এই কারণে আমরা তাতমাদার সাথে হেরে যাচ্ছি। যেহেতু অং সান সুচি কারাগারে, এনএলডি দুর্বল হয়ে গেছে, এনইউজি দুর্বল হয়ে যাচ্ছে, তাহলে আমাদের একটা সেন্ট্রাল কাঠামো, কেন্দ্রীয় কাঠামো গড়ে ওঠা দরকার। কিন্তু আঞ্চলিক দলগুলো আঞ্চলিক গেরিলা দলগুলো এই কাঠামো জাতীয়ভাবে গড়ে তুলতে একা কেউ পারবে না। তখন তারা ছোট দলগুলোকে সম্মতি দিয়েছে যে তোমরা একটা গেরিলা কাঠামো গড়ে তোলো। স্প্রিং রেভলিউশনারি অ্যালায়েন্স হলো একটা ফিউচার, একটা ভবিষ্যতের ওই কেন্দ্রীয় ফেডারেল সেনাবাহিনী ব্রুন বলতে পারে না। আপনি বলেছেন যে আমরা এখন রাখাইন বা আমাদের সীমান্তের দিকে আসি আর কি। তো নির্বাচনের আগেও আমরা দেখলাম যে এক ধরনের শান্ত পরিস্থিতি ছিল, কিন্তু আবার সেখানে যুদ্ধ, আমরা যেটা এই পাশ থেকেও টের পাচ্ছি। এর মধ্যে আহত হয়েছেন অনেকে, ল্যান্ডমাইনে অনেকে পঙ্গুত্বের শিকার হয়েছেন। এখন কি অবস্থা এই রাখাইনের? আসলে আরাকানে তো যুদ্ধ চলছে, মানে তুষের আগুনের মতো যুদ্ধ। আপনি জানেন হয়তো আরাকানে 17টা টাউনশিপ পুরো আরাকান জুড়ে, তার মধ্যে 14টা টাউনশিপ আরাকান আর্মির দখলে, 3টে টাউনশিপ বর্মার সেনাবাহিনীর নিয়ন্ত্রণে, যার মধ্যে আরাকানের রাজধানীও রয়েছে, যাকে আমরা আগে বলতাম আকিয়াব, এখন যেটাকে বলে সিত্তিউ, সেটা কিন্তু বর্মার কেন্দ্রীয় বাহিনী নিয়ন্ত্রণ করে। এবার যে নির্বাচন হলো, আরাকানের এই 17টা টাউনশিপের মধ্যে মাত্র 3টাতে নির্বাচন হয়েছে, মাত্র 3টি আসনে, যে 3টা ওরা কন্ট্রোল করে, আর 14টাতে নির্বাচন হয়নি। তার মানে আপনি বুঝতে পারেন যে আরাকানে মূলত নিয়ন্ত্রণটা আরাকান আর্মির, মূলত রাখাইন গেরিলাদের। কিন্তু এরা মনে করছে এরা তো এক ধরনের, একদিকে বাংলাদেশ, আরেকদিকে ভারত, আর অন্যদিকে হলো বর্মা, অন্য জায়গা, এরা একটা অবরোধের মধ্যে আছে। আরাকান জুড়ে কিন্তু এক ধরনের অবকাঠামো সংকট, খাদ্যের সংকট, ওষুধের সংকট এগুলো চলছে, আর মাঝে মাঝে কেন্দ্রীয় সেনাবাহিনী এখানে বম্বিং করছে। অর্থাৎ প্রতিদিনই এখানে একটা বিপর্যয়, দুর্যোগ। এবং আরাকানের মানুষ মনে করছে রাখাইনরা যে কিছুদিন পরে যখন কেন্দ্রীয় বর্মায় নতুন সরকার আসবে, তখন সশস্ত্র বাহিনী নতুন করে আরাকানে হামলা করবে। এই হলো একটা বাস্তবতা। কিন্তু আরাকানিজরা মনে করে যে তাদের যে কোনোভাবে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলতেই হবে, এটা একটা বাস্তবতা। ফলে আগামীতে যদি বর্মার সেনাবাহিনী আবার অভিযানে নামে এবং সেই অভিযানটা যদি তীব্র হয়, বাংলাদেশের আরাকান থেকে আবার শরণার্থী কিন্তু আসতে পারে। আবার এর মধ্যে আরেকটা ঘটনা আছে, আরাকানের উত্তরাংশ, যেটাকে আমরা বলতে পারি মংডু, বুথিডং, রাথিডং, যে অঞ্চলে রোহিঙ্গাদের বাস, সেখানে কিছু রোহিঙ্গা তো এখনো আছে। সেই রোহিঙ্গাদের সাথে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের যে যোগসূত্র আছে, এবং বাংলাদেশের আশ্রয় শিবির বা নোম্যান্স ল্যান্ড থেকে অনেক রোহিঙ্গা যে আরাকানের ভিতরে আরাকান আর্মির সাথে কিন্তু যুদ্ধেও লিপ্ত হচ্ছে। তার মানে এই যুদ্ধটা একটা ত্রিপক্ষীয় যুদ্ধ হতে পারে সামনে, তখনও শরণার্থী আসতে পারে। এবং রোহিঙ্গাদের সাথে বর্মার কেন্দ্রীয় সেনাবাহিনীর একটা সুসম্পর্ক হচ্ছে। তার মানে আরাকানের সামনের দিনের যুদ্ধটা কিন্তু একটা
আরও জটিল চেহারা নিচ্ছে, এবং রোহিঙ্গাদের সাথে রাখাইনদের সম্পর্কটা আগের যে কোনো সময় চেয়ে এখন অনেক খারাপ। তাহলে তো আমাদের জন্য একটা বিশাল ঝুঁকিও তৈরি হচ্ছে। আমরা এইখানেই দেখেছি যে অনেক রোহিঙ্গা যুদ্ধে গেছেন, ওখানে আহত হয়ে আবার এখানে আসছেন, সেগুলো আমরা দেখছি। এখন রোহিঙ্গারা যদি তাতমাদার সাথে যুক্ত হয়ে আরাকান আর্মির সাথে এই লড়াইটা আরও এগিয়ে নেয়, তখন আমাদের একটা তো হলো যে আরও শরণার্থী আসা, কিন্তু আরেকটা হচ্ছে যে এই যুদ্ধের হ্যাঁ, এর ভেতরে তো আমরাও সামহাও পড়ে এবং যাওয়া। এটা তো একটা জটিল, আমরা তো কোনো না কোনোভাবে আছি এর মধ্যে। আমি বলবো আরও জটিলতা আছে। আরাকানের সাথে চীন প্রদেশের যে সীমান্ত, সেখানে একটা শহর আছে বড়, পালেতোয়া। পালেতোয়া এই বাংলাদেশের বান্দরবনের খুব কাছে। এইটা শহরটার ঐতিহাসিক মালিক আসলে চীন প্রদেশ, কিন্তু রাখাইনরা মনে করে শহরটা আমাদের, আরাকানিজরা। এখন শহরটা আরাকান আর্মির দখলে, কিন্তু এই শহরের বাসিন্দাদের একটা বড় অংশ হলো খুমি। খুমিরাও এখানে আরাকান আর্মির বিরুদ্ধে অস্ত্র ধরছে। তার মানে ভবিষ্যৎ আরাকানের সশস্ত্র সংগ্রামটা হবে এরকম: আরাকান আর্মির সাথে বর্মার কেন্দ্রীয় বাহিনীর একটা যুদ্ধ, আরাকান আর্মির সাথে রোহিঙ্গাদের একটা যুদ্ধ, আরাকান আর্মির সাথে পালেতোয়ার খুমিদের একটা যুদ্ধ। তার মানে 3 ধরনের যুদ্ধ এখানে খুব আগামী বছরই বা এই বছরের মাঝামাঝি আমরা দেখতে পাবো। এরকম ক্ষেত্রে যেহেতু খুমিদের সাথে এখানে বান্দরবানের একটা ঐতিহাসিক নৃতাত্ত্বিক সম্পর্ক আছে, রোহিঙ্গাদের সাথে এখানকার আশ্রয় শিবিরের রোহিঙ্গাদের একটা সম্পর্ক আছে, আরাকানের সাথে বামারদের একটা সংঘাতপূর্ণ সম্পর্ক আছে, ফলে একটা জটিল যুদ্ধ পরিস্থিতি আমরা দক্ষিণ সীমান্তে দেখতে পাবো। আমরা নতুন একটা আলোচনা দেখতে পাচ্ছি যে ভাষাঞ্চরে থেকে রোহিঙ্গাদের সরিয়ে নেওয়া, যেটা আগেও সবসময় পশ্চিমারা বলেছে যে ভাষাঞ্চর লিভেবল না, সো ওইটাকে তারা এন্ডোর্স করে না, কিন্তু এই আলোচনাটা আবার সামনে আসছে। এবং তার সাথে ধরেন এই আমাদের যে সরকার ছিল আর কি 17 মাসে, তারা তো এই ইস্যুটা নিয়ে অনেক কিছু করলো। নিউ ইয়র্কে একটা বড় সম্মেলন করলো, এখানে কক্সবাজারে একটা বড় সম্মেলন করলো। তারা বললো যে রোহিঙ্গা ইস্যুটাকে তারা একটা মোমেন্টাম দেবে আর কি। আপনি সব মিলে কিভাবে দেখেন? দেখুন, আপনি বললেন অনেক কিছু করলো এই বর্তমান অন্তর্বর্তী সরকার। আমি বলবো আরাকান বিষয়ে বা মিয়ানমার বিষয়ে গত 17 মাস এই সরকারের আমলটা একটা নিষ্ফলা সময় গেল আমাদের। এই সময় অনেক বলা হয়েছে যে অনেক আমরা রোহিঙ্গা শরণার্থীদের পাঠাবো, এবং আগামী ঈদ, ওখানে গিয়ে মানে যে ঈদটা আসন্ন রমজান মাস, তা রোহিঙ্গারা আরাকানেই উদযাপন করবে, এরকম একটা কথা শোনা গেছে একবার। আরেকবার শোনা গেছে 1,80,000 রোহিঙ্গাকে আমরা প্রায় দ্রুতই ফেরত পাঠিয়ে দিচ্ছি, কিন্তু আসলে কিছু হয়নি। তার মানে বর্মা বিষয়ে, আরাকান বিষয়ে কোনো অগ্রগতি নেই, এবং আরাকান আর্মির সাথে বাংলাদেশের কোনো যোগাযোগ গড়ে উঠেছে বলে ফর্মালিও জানা যায় না। কিন্তু সমস্যা হলো বরং অনেক রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে এসেছে, মানে এইটা হলো একটা ব্যাপার। এখন এই 17 মাস নিষ্ফলা গেছে মানে তো আমাদের তো সবসময় নিষ্ফলা গেলে হবে না। আমি বলবো ভবিষ্যতের বাংলাদেশে একটা রাজনৈতিক পরিবর্তন ঘটছে, এখন একটা নির্বাচন হবে, নতুন সরকার আসবে, এবং বর্মায় একটা রাজনৈতিক মোড় বদল ঘটছে। বাংলাদেশের নতুন সরকারকে অবশ্যই একটা বর্মার নীতি, একটা আরাকান নীতি কৌশল প্রণয়ন করতে হবে, ঠিক করতে হবে। না হলে আমরা মুশকিলে পড়ব। ওইখানে নানা ঘটনা ঘটবে, কিন্তু আমরা কোনো অবস্থান নিতে পারবো না। যেমন আমরা কি বিপদে পড়ছি, আন্তর্জাতিক সংস্থাগুলো একসময় ভাষাঞ্চরে রোহিঙ্গাদের নেওয়ার ক্ষেত্রে সহযোগী ছিল। আপনি দেখবেন ভাষাঞ্চরে যখন 1-2 লাখ রোহিঙ্গাকে নিয়ে যাওয়া হলো, জাতিসংঘের সাথে সরকারের চুক্তি হলো, জাতিসংঘের সেখানে ব্যবস্থাপনায় রয়েছে। এখন কিছু সংস্থা বলছে ভাষাঞ্চর থেকে আবার রোহিঙ্গাদের কক্সবাজার নিয়ে চলে আসতে হবে, এবং এমনও দাবি তোলা হয়েছে যে রোহিঙ্গাদের চলাচলের স্বাধীনতা দিতে হবে। তো চলাচলের স্বাধীনতার মানে তো এইও দাঁড়ায় রোহিঙ্গাদের যে নৌপথে অবৈধভাবে মালয়েশিয়া বা অন্য জায়গায় চলে যাওয়ার ঘটনা, এটা তো বাড়বে, আবার বাংলাদেশে তাদের ছড়িয়ে যাওয়ার ঘটনাও বাড়বে। এখন এমনিতেই তো কক্সবাজারে দেখুন, কক্সবাজারের ডেমোগ্রাফি হলো 28 লাখ, তার মধ্যে তো রোহিঙ্গা 13-14 লাখ। তার মানে রোহিঙ্গাদের যদি আপনি স্বাধীনভাবে চলাচল করতে দেন শরণার্থী শিবিরের বাইরে, তারা তো সারা বাংলাদেশ জুড়ে ছড়িয়ে পড়বে।
তাহলে এখন আমাদের নতুন সরকার বা বর্তমান সরকার কি এটা দিবে? আমি জানি না, এটা তো উদ্বেগজনক একটা ব্যাপার। আরেকটা উদ্বেগের ব্যাপার হলো, আরাকান থেকে বা পুরো মিয়ানমার থেকে বাংলাদেশে বিপুল মাদক আসে। এই সপ্তাহেই বাংলাদেশে একটা মানে প্রথম আলোর একটা রিপোর্টে দেখেছি, বাংলাদেশে ৮৩ লক্ষ মানুষ মাদকে আসক্ত, তার মধ্যে ২৩ লক্ষ মানুষ ইয়াবা ব্যবহার করে। এই মাদকের পুরো চাহিদাটা পূরণ হয় মিয়ানমারের দিক থেকে। বাংলাদেশ কিন্তু একটা মাদক যুদ্ধেরও শিকার এই দক্ষিণ সীমান্ত অরক্ষিত থাকার কারণে। ফলে এই যুদ্ধটা মোকাবেলা করাও আমাদের নতুন সরকারের একটা দায় আছে। ফলে এই সীমান্তটা আমাদের জন্য মাদকের জায়গা থেকেও খুব বিপজ্জনক। আমাদের তরুণ প্রজন্ম একটা বিরাট সংখ্যায় মাদকে আসক্ত হয়ে পড়ছে, এবং এখানকার রোহিঙ্গাদের একাংশ, আরাকানের রাখাইনদের একাংশ এই মাদক চোরাচালানের সাথে যুক্ত হয়ে পড়েছে। তো এইটা তো থামানোর ব্যাপার আছে, এবং এখানে যে আমাদের যে সরকারি ব্যবস্থাপনা, সেইটা এই মাদক ব্যবসার কারণে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ার ঝুঁকি তৈরি হচ্ছে। ফলে এই দিকটাও একটা বাড়তি নজর রাখে। আরও একটা ব্যাপার আছে যে রোহিঙ্গা শিবিরকে কেন্দ্র করে র্যাডিক্যালাইজেশন, এইটা একটা আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে। বিশ্বের অনেক দেশ এখানে নানা ধরনের কর্মসূচি পরিচালনা করছে সাংস্কৃতিকভাবে, অর্থনৈতিকভাবে, কিন্তু সেগুলোর আড়ালে কি হচ্ছে এগুলো নজরদারির দরকার আছে। ক্রাইসিস গ্রুপ একটা রিপোর্টে বোধহয় এটা বলেছে, তাই না? হ্যাঁ, এবং এটা একটা বাস্তবতা। যারা রোহিঙ্গা শিবিরে নিয়মিত যায়, দক্ষিণ সীমান্তে ঘোরাফেরা করে, পর্যবেক্ষণ করে, তাদের কাছে আপনি এটা জানতে পারবেন যে এখানে মানে এই বিষয়ে বাংলাদেশের যে কোনো সরকারের দ্রুত আরও গভীরভাবে নজরদারির দরকার আছে। শেষ প্রশ্ন করি আলতাফ ভাই, সেটা হলো যে আমরা তো বিশ্ব ব্যবস্থায় একটা নতুন এক্সিস দেখতে পাচ্ছি, এবং বঙ্গোপসাগর নিয়েও এখানে অনেক ব্যাপার আছে। তো ধরেন যে আমরা দেখতে পাচ্ছি যে এখন ভারত, রাশিয়া, ওদিকে যদি দেখি যে আমিরাত, এরকম একটা নেক্সাস, এদিকে আবার দেখছি যে সৌদি, পাকিস্তান, ইউএস, তার সাথে তার্কিও কখনো আছে না আছে, এইটার কোনো প্রভাব কি আমাদের এদিকে এসে পড়তে পারে? বা এই যে ভাষান্তরের ইস্যুটাও কি এটার সাথে কোনো না, বিশ্বে যে ঠান্ডা যুদ্ধ চলছে, বাংলাদেশ তো তার অধীনেই আছে। আমি আপনাকে একটা উদাহরণই দিতে পারি। মিয়ানমারে যখন গত বছর 2025-এর শুরুতে বা 2024-এ গেরিলা যুদ্ধটা বেশ বিকশিত জায়গায় চলে গিয়েছিল, জান্তা কোণঠাসা হয়ে পড়ছিল, এবং চীন এক ধরনের নিরপেক্ষ ভূমিকায় ছিল। কিন্তু বাংলাদেশে যখন একটা গণঅভ্যুত্থান হলো এবং যুক্তরাষ্ট্রের কিছুটা খুশি হলো নতুন সরকার পেয়ে, এবং এই সরকার যখন বিশ্বজুড়ে একটা যুক্তরাষ্ট্র বান্ধব সরকার হিসাবে গণ্য হতে থাকলো, বর্মায় চীন কিন্তু অনেক কনজারভেটিভ একটা রক্ষণশীল ভূমিকা নিয়ে নেয়, এবং বর্মার সামরিক জান্তাকে তারা সহায়তা বাড়িয়ে দেয়। মানে আমি এটা বলছি যে বাংলাদেশ, বার্মা, নাফ নদী, এই সাগর, এই পুরো অঞ্চল ঠান্ডা যুদ্ধের মধ্যেই আছে, ঠান্ডা যুদ্ধের ছাপ পড়ছে, এবং যুক্তরাষ্ট্র মূলত এই অঞ্চলে যে ভূমিকা রাখছে সেটা চীনকে মোকাবেলার লক্ষ্যে, চীনেরকে টার্গেট করি, এবং চীনও আবার মিয়ানমারে তার হাতের মুঠি শক্ত করছে মূলত যাতে যুক্তরাষ্ট্র এখানে কোনোভাবে নাক না গলাতে পারে। এবং এরকম অবস্থায় বাংলাদেশ কি করবে? এরকম অবস্থায় বাংলাদেশ তো কোনো প্রকল্পে যুক্ত হওয়া ঠিক হবে না। বাংলাদেশ কিছুদিন আগেও মানবিক করিডোর দিতে গিয়েছিল, এইটাও চীনের ওইটা কঠোরভাবে এটার বিরুদ্ধে ছিল, এবং ওই কারণেও চীন বর্মায় গেরিলা গ্রুপগুলোকে কোণঠাসা করার উদ্যোগ নিয়েছে। ফলে আমি বলবো যে বাংলাদেশের উচিত নয় চীন বা যুক্তরাষ্ট্রের এই ঠান্ডা যুদ্ধে কোনো একদিকে হেলে পড়া, কিন্তু নিজের স্বার্থেই তার রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধান করা উচিত। মানে এবং এক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থটা গুরুত্ব পাওয়া উচিত। মানে বাংলাদেশ শুধু রোহিঙ্গাদের স্বার্থ দেখলে তো হবে না, বাংলাদেশের নিজস্ব কিছু স্বার্থ তো আছে দক্ষিণ সীমান্তে, সেগুলো গত 2017 থেকে এখন পর্যন্ত বাংলাদেশের দক্ষিণ সীমান্তের পররাষ্ট্র নীতি সম্পূর্ণরূপে প্রায় অকার্যকর, ব্যর্থই হয়ে আছে। এটার কারণ হলো রোহিঙ্গা বিষয়ে তার কোনো নীতি নেই, এবং তার যতটুকু পররাষ্ট্র ভূমিকা বা দ্বিপাক্ষিক ভূমিকা আমরা দেখেছি সেটা হলো রোহিঙ্গা ইস্যু কেন্দ্রিক, তার নিজের জাতীয় স্বার্থে কোনো ভূমিকা আমরা দেখছি না। সেই ভূমিকাটা রাখা দরকার। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা দেখছি যে আরাকান আর্মি আমাদের
জেলেদের অপহরণ করছে, নাফ নদী, তারপরে ওই জলসীমানা, সেখানে অনেক সংঘাত হচ্ছে, জেলেদের ইয়েগুলো আক্রান্ত হচ্ছে, এইটা একটা। আর একই সাথে প্রশ্নটা আমি করে রাখি, আপনার উত্তর দেওয়ার সময় আলাদা করে করেন। সেটা হলো, আরেকটা দেখছি আমরা যে রোহিঙ্গারা এখন পার্বত্য চট্টগ্রামেও ছড়িয়ে গেছে এবং আদিবাসীদের সাথে কোথাও কোথাও তাদের সংঘাত হচ্ছে। সেটা কেন এবং এটা কোথায় গিয়ে ঠেকতে না, পারে? রোহিঙ্গারা তো আসলে রোহিঙ্গা ক্যাম্পগুলোর যে নিরাপত্তা ব্যবস্থার যে ধরন, তারা আসলে সারা বাংলাদেশেই একটু একটু ছড়াচ্ছে। গত কয়েক মাসে সন্দ্বীপে এবং সীতাকুণ্ডে দুটো বড় রোহিঙ্গা দলকে পাওয়া গেছে। তার মানে তারা ক্যাম্পের বাইরে বেরোচ্ছে। তো যদি সন্দ্বীপে থাকতে পারে, সীতাকুণ্ডে পাওয়া যেতে পারে, তাহলে পার্বত্য চট্টগ্রামে পাওয়া না যাওয়ার কোনো কারণ নেই। তা কিন্তু এগুলো তো আমাদের নজরদারি দুর্বল, সেই কারণেই ঘটছে। এবং নাফের, বিশেষ করে নাফ নদীতে সমস্যাটা হচ্ছে, নাফ নদীর সীমানাটা এমন অর্ধেক আরাকানের অর্ধেক আমাদের, কিন্তু মাঝখানে এমন একটা চর পড়ছে, বাংলাদেশের অনেক নৌযান অনেক সময় আরাকানের নদী সীমানায় চলে যাচ্ছে, কিন্তু আরাকান আর্মি সেটাকে খুব সশস্ত্রভাবে মোকাবেলা করছে, অনেক সময় আমাদের নৌযানগুলো ধরে নিয়ে যাচ্ছে, গুলি করছে। ফলে এইখানে এই চরের সমস্যাটা সমাধান করতে হবে এবং আরাকান আর্মির সাথে বাংলাদেশ সরকারের একটা নিবিড় যোগাযোগ থাকা দরকার। এবং এই যোগাযোগ না থাকার কারণে এখন প্রায় 400-র মতো জেলে তাদের হাতে আটক আছে বলে শাহপরীর দ্বীপ এবং টেকনাফের জেলে পরিবারগুলো বলছে। টেকনাফের কয়েকটা পরিবার ঢাকায় এসেও সংবাদ সম্মেলন করে গেছে। ফলে এইটা একটা বড় সমস্যা। আরেকটু হলো, সমুদ্রে আমাদের যে নৌবাহিনী, এটার উপস্থিতিও বাড়ানো দরকার। কিন্তু ব্যাপারটা হলো, আমরা তো আরাকানের সাথে যুদ্ধ করতে পারবো না বা যুদ্ধ করব না। তাহলে করণীয় কি? করণীয় হলো আরাকান আর্মির সাথে বাংলাদেশের নৌবাহিনীর যোগাযোগ বাড়ানো এবং এই ধরনের ঘটনা ঘটলে দ্রুত এটা উদ্ধার করা এবং এই সমুদ্র সীমাটা একটা ফয়সালা করা আরাকানির সাথে। দেখুন, আমরা অতীতে সমুদ্র বিজয় করে অনেক উল্লাস করেছি, কিন্তু সমুদ্র বিজয়ই তো যথেষ্ট নয়, সমুদ্র ব্যবস্থাপনারও একটা ব্যাপার আছে। সেই ব্যবস্থাপনাটা গড়ে তোলার ব্যাপার আছে এবং এই ব্যবস্থাপনা গড়ে তোলা কিন্তু একপক্ষিক হবে না। এখানে যেহেতু বাংলাদেশের এখন কোনো প্রতিবেশী হিসেবে বর্মা নেই, বাংলাদেশের প্রতিবেশী এখন আরাকান বা আরাকান আর্মি, ফলে তার সঙ্গেই এই সমুদ্রের ব্যবস্থাপনা আমাদের গড়ে তুলতে হবে। ফলে তার সাথে একটা কাজের সম্পর্ক বাংলাদেশের গড়ে তুলতে হবে। অসংখ্য ধন্যবাদ আলতাফ ভাই। শুধু দর্শক, আমরা আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে পরের কোনো পর্বে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।